রাত তখন প্রায় ৯টা। গাবতলীর গভীর বনের মাঝখান দিয়ে চলে যাওয়া সরু পিচঢালা রাস্তা দিয়ে দ্রুত পায়ে হাঁটছে আসলাম। আশেপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই, শুধু বিশাল সব রেন্ট্রি আর ঝোপঝাড়ের অন্ধকার। আসলামের হাতে একটা ছোট টর্চ, কিন্তু সেটার আলো বনের গাঢ় অন্ধকারের কাছে বড্ড অসহায়। হঠাৎ তার মনে হলো বনের ভেতর থেকে শুকনো পাতা মারানোর শব্দ আসছে। সে থেমে গেল, শব্দটাও থেমে গেল। আসলাম আবার হাঁটা শুরু করতেই পিছন থেকে খুব চেনা গলায় কেউ ডাকলো, আসলাম, একটু থাম না ভাই। আসলাম থমকে দাঁড়ালো। গলাটা হুবহু তার ছোটবেলার বন্ধু সুমনের মতো, কিন্তু পরক্ষণেই তার বুকটা ধক করে উঠল, কারণ সুমন তো ৩ বছর আগে এই বনের ধারের পুকুরে ডুবে মারা গেছে। সে পিছনে ফিরল না। বড়দের কাছে শোনা আছে, বনের মধ্যে নাম ধরে ডাকলে পিছনে তাকাতে নেই। সে হাঁটার গতি বাড়িয়ে দিল। ডাকটা এবার আরো স্পষ্ট এবং আরো কাছে মনে হলো। আসলাম, আমি তোর বন্ধু সুমন, তুই কি আমাকে চিনতে পারছিস না? একবার তাকা। আসলাম এবার প্রায় দৌড়াতে শুরু করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত জোরে দৌড়াচ্ছে কণ্ঠস্বরটা ততই তার কানের কাছে চলে আসছে। এবার হাসির শব্দ শোনা গেল, একটা খসখসে অমানসিক হাসি। বাতাসের শোঁ শব্দের মধ্যে এবার অন্য একটা ডাক ভেসে এলো। এবার গলাটা তার মায়ের। বাবা আসলাম, অত জোরে দৌড়াস না, পড়ে যাবি তো, এইদিকে আয়। আসলামের চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। সে জানে এগুলো সব মায়া, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো একটু পর। তার কাঁধের উপর একটা বরফ শীতল হাত এসে পড়ল। কেউ একজন তার কানের কাছে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, পেছনে তাকালি না কেন রে? আসলামের সারা শরীর অবশ হয়ে এলো। সে আর সহ্য করতে না পেরে হাতের টর্চটা ফেলে দিয়ে অন্ধের মতো দৌড় দিল। সামনে গ্রামের গোস্থানের বড় লাইটটা দেখা যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারল তার পায়ের শব্দ এখন একা নয়, তার ঠিক পিছনে আরো অনেকগুলো পা দৌড়াচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকজন আসলামকে বনের শেষ মাথায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার গায়ের জামা ছিঁড়ে ফালা ফালা, আর তার পিঠের ওপর 5 আঙুলের কালো পোড়া দাগ, যেন কেউ জ্বলন্ত হাত দিয়ে তাকে ধরার চেষ্টা করেছিল।